চন্দনী প্রথমে আমাকে চিনতে পারেনি। কেন চিনতে পারেনি তা ওই জানে। হয়তো আমি সত্যিই আসবো, এ কথা ও বিশ্বাস করেনি। হয়তো আমার চেহারারও পরিবর্তন হয়েছে এই 3 বছরে। ও হাত ধরে আমাকে যখন ওর খাটে বসাতে যাবে, তখনই ও হঠাৎ আমায় চিনতে পারলো। চিনেই স্তব্ধ হয়ে গেল। বিড়িগড়ে সে কখনো জামা বা সায়া পরেনি। এখানে জামা সায়া সব পরেছিল, কিন্তু স্তন সন্ধির অনেকখানি যাতে দেখা যায়, যাতে নারী মাংসলোভীরা আকৃষ্ট হয় ওর নরম উজ্জ্বল কালো সৌন্দর্যে। তাই জামার অনেকখানি উৎসাহে উন্মুক্ত। আমাকে চিনতে পেরে চন্দনী বুকে আঁচল টেনে দিয়েছিল। তারপর এমন সময় দরজার কাছে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়ালো। কোনো কথা বলল না। বড় বড় চোখ মেলে আমার দিকে চেয়ে রইল। ওর 2 চোখের পাতা বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। আমি খাটের এক কোণায় বসে পড়ে পাইপ খোঁচাবার ভান করে মুখ নিচু করে রইলাম। কাঁদুক, অনেক না কাঁদলে ও সত্যি মিথ্যা কিছুই আমাকে বলতে পারবে না। ওর কি বলার ইচ্ছা আছে আমার শুনতে হবে, সেই কারণেই এত দূরে আসা। কিছুক্ষণ পর ও আরো একবার ফুঁপিয়ে উঠেই নিচের ঠোঁট দিয়ে উপরের ঠোঁটটা কামড়ে ধরল। আমি আস্তে ডাকলাম, চন্দনী। ও সাড়া দিল না। আবার বললাম, কথা বলবে না তুমি? তাহলে অত দূর থেকে আমাকে ডেকে পাঠালে কেন? তোমার জন্য কি করতে পারি বলবে না? চন্দনীর খুব কষ্ট হতে লাগলো। যন্ত্রণায় ও মাথাটা এদিক ওদিক করতে লাগলো। চোখের জলে ওর গাল ও বুকের জামা, শাড়ির আঁচল সব ভিজে যেতে লাগলো। আমি উঠে গিয়ে ওকে হাত ধরে নিয়ে এসে খাটে বসালাম। কি যেন হয়ে গেল আমার, যা আগের মুহূর্তেও করব বলে ভাবিনি তাই করলাম। থরথর করে কাঁপতে থাকা চন্দনীকে ডান হাতে জড়িয়ে আমার বুকের কাছে নিয়ে এলাম। ওর শাড়ির আঁচল দিয়ে ওর চোখের জল মুছিয়ে দিলাম। কিছুক্ষণ আগে যে ঘরকে যে মানুষকে ঘৃণা ছাড়া দেওয়ার কিছুই আমার ছিল না, তাকে এই মুহূর্তে সমবেদনা জানালাম আমি। আমাদের প্রত্যেকের বুকের মধ্যে কত বিভিন্নমুখী মানুষ থাকে, তা আমরা কি জানি? কোন মানুষটা এসে আমাদের ওপরে দখল নেয়, তা আগে থেকে কেউই বলতে পারি না। এই মুহূর্তের আমার সঙ্গে কিছুক্ষণ আগের মানুষটার কোনোই মিল নেই। আমি ইতিমধ্যেই চন্দনীকে ক্ষমা করে দিয়েছি, ওর জবাবদিহি না শুনেই। চন্দনী প্রথম কথা বলল, আমার কাছে অঙ্গুল থেকে এক বাবু এসেছিল। তাকে তোমার ঠিকানা দিয়ে একটা চিঠি লিখতে বলেছিলাম। সে লিখবে বলে ভাবিনি, লিখলেও সে চিঠি তুমি পাবে বলে জানিনি। পেলেও তুমি যে আমার চিঠি পেয়ে সত্যি এত দূরে আসবে, এ কথা বিশ্বাস করতে পারিনি। আমি চুপ করে রইলাম। ও বলল, খিদে পেয়েছে, তুমি কিছু খাবে? আমি বললাম, পরে। তারপর বললাম, তোমার কথা বলো, চন্দ্রকান্ত কোথায়? চন্দনীর মুখে ঘৃণা ফুটে উঠল। বলল, ও একটা মানুষ নয়, ওর জন্যই আমার এই অবস্থা। কি কষ্ট যে করেছি কোনো রকমে বেঁচে থাকার জন্য গত 2 মাস, তা আমিই জানি। হাঁপানি রোগী, মাসের মধ্যে অর্ধেক দিন অসুস্থ থেকেছে, আর অর্ধেক দিন বনে বাদারে ঘুরে বেরিয়েছে। একটা আকাট পাষণ্ড, বলেই চন্দনী ডুকরে কেঁদে উঠল। বাইরে থেকে একটা কর্কশ পুরুষকণ্ঠ বলে উঠল, তোকে মারধর করছে নাকি? চন্দনী তাড়াতাড়ি বলল, না না, আমার স্বামীর কথা বলছি। লোকটা ঘড়ঘড়ে গলায় বলল, স্বামী ঘন্টায় একটা করে পাবি, গাড়ি চড়ে আসা শাসালো খদ্দের বিগড়ে গেলে সব গেল।
লোকটা ভেবেছিল আমি ওড়িয়া বুঝি না বা ওড়িয়াতে কথা বলতে পারি না। চন্দনী বলল, ঠিক আছে, তুমি যাও। আমি বললাম, বলো। বলে ওর গা থেকে হাত নামিয়ে নিলাম। চন্দনী নিজে আমার হাতটা টেনে ওর নিজের হাতে ধরে নিজের কোলে রাখলো। বিছানায় উঠে দেওয়ালে হেলান দিয়ে আসন করে বসলো। আমাকে সামনে বসালো। বলল, চন্দ্রকান্ত একটা জোচ্চোর খুনি। তুমি আমাকে এখানে ফেলে যেও না, আমাকে কলকাতায় নিয়ে চলো। তোমার ঝি হয়ে থাকবো আমি, তাও ভালো। তবু তুমি আমাকে বাঁচাও। আমি বললাম, বলো যা বলছিলে। চন্দনী লজ্জা পেল। তারপর বলল, ও একটা হাতি মেরেছে। ফরেস্ট অফিসের লোকরা, পুলিশের লোকরা ওকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। হিলজার্স কোম্পানির বাংলোতে অনেক সাহেবরা এসে আছেন। এখন পাখি মারা পর্যন্ত বন্ধ, আর ও হাতি মেরে দিল। আমি বললাম, উনি তো বরাবরই ওরকম, আইন মানা তো ওর রক্তে নেই, কিন্তু হাতি মারলেন কেন? দাঁত কি খুব বড় ছিল? অনেক টাকা পেয়েছিল? চন্দনী হাসল। তখনও ওর চোখ ভিজেছিল। ওর হাসিটা বড় মিষ্টি দেখালো। বলল, তাহলেও তো বুঝতাম, লোকে গরিব হলে, কষ্টে পড়লে অনেক কিছু খারাপ কাজ করে ফেলে পেটের দায়ে। বউকে, প্রেমিকাকে খুশি রাখবার জন্য, তাদের শাড়ি গয়না দেবার জন্যও অনেকে চুরি ডাকাতি করে। তারও একটা মানে বুঝি। ওসব কিছু না। ওই হাতিটা নাকি ওকে অপমান করেছিল, ওর মধ্যে নাকি ভয় ঢুকিয়ে দিয়েছিল। ও নাকি বুকের মধ্যে ভয় নিয়ে বাঁচতে চায়নি কখনো। আচ্ছা, এমন কে আছে যার ভয় নিয়ে বেঁচে না থাকতে হয়? তুমি যে শহরে চাকরি করো, তোমার যে মালিক আছে, তাকে তুমি ভয় করো না? আমি কি চন্দ্রকান্তকে ভয় করিনি? কোনো না কোনো ভয় বুকে নিয়ে সকলকেই বাঁচতে হয়, এ কথা কখনো মানল না গোয়ার লোকটা। পায়ে হেঁটে হেঁটে গত বর্ষায় হাতিটাকে মেরেছিল ও। হাতি মেরে লুকোনো যায় না। হই হই পড়ে গেল চারিদিকে। দিল্লি থেকে, কলকাতা থেকে, ওয়াইল্ড লাইফ না কি যেন সব বড় কর্তারা এলো। জঙ্গলের সূচ খোঁজার মতো ওকে খুঁজলো, কিন্তু পেল না। এদিকে হাতি মারল ও, আর সেই হাতির দাঁত পা কেটে নিয়ে গেল সঙ্গে সঙ্গে অন্য লোকে। যখন ধরা পড়ল, তখন বলল, চন্দ্রকান্ত বলেছিল কেটে নিয়ে তাকে পৌঁছে দিতে ওগুলো। তারা ঠিকই ছাড়া পেল, কিন্তু ওদের অপরাধটা পড়ল ওর ঘাড়ে। ওর নির্ঘাত জেল হবে ধরা পড়লে, আর জেল না হলে সারা জীবন জঙ্গলে জঙ্গলে জংলি জানোয়ারের মতো ঘুরে বেড়াবে। তারপর বলল, মরুকো, মরলে বাঁচি। কাকে ভুল করে ভালোবেসেছিলাম ভাই, এমন ভুল কেউ কি করে? আমি চুপ করে রইলাম। আমি বললাম, তুমি তো জানতে, চন্দ্রকান্ত তো তোমাকে বলেছিলেন যে ঘর বাঁধার লোক তিনি নন। তবু তুমি জেদ করে বিয়ে করতে গেলে কেন তাকে? পারলে কি ধরে রাখতে? এই তো হাল তোমার। পারলাম না বলে চন্দনী মাথা নাড়ল। চন্দনীর হার শিকার ও হার শিকারের করুণ ভঙ্গি দেখে আমার বড় দুঃখ হলো। চন্দনী বলল, কিন্তু আর কাউকে ভালোবাসতেও পারলাম না, এমনকি ভালো লাগাতেও পারলাম না, এক তোমাকে ছাড়া। আমি চমকে উঠলাম। বললাম, আমি কে? আমি তো তোমার কেউ না। চন্দনী মলিন হাসল। বলল, তা তো বটেই, নইলে কেউ কি আর পরের চিঠি পেয়ে 4 দিনের মধ্যে সব কাজকর্ম ছেড়ে দিয়ে এই নরকে এসে পৌঁছায়? একটু থেমে চন্দনী বলল, জানো, আমাদের শরীরের দাম পুরুষদের কাছে অনেক। এ কদিনে বড় ঘৃণার সঙ্গে তা জেনেছি, কিন্তু আমাদের নিজেদের কাছে কিছু মাত্র নয়। গত 2 মাসে কত পুরুষ এই শরীরটা নিয়ে ছিনিমিনি খেলল, কিন্তু মনটাকে ছুঁতে পারল না একজনও। ভারী অবাক লাগে ভাবলে।
শরীরের নোংরা তো মহানদীতে চান করলেই ধুয়ে যায়, মনের ময়লা যে ধোয়া যায় না কিছুতেই। তারপর বলল, চন্দ্রকান্তকে আমি কি না দিয়েছি, কিন্তু ওকে আমি ঘৃণা করি। যে পুরুষ মেয়েদের ভালোবাসার মর্যাদা দেয় না, সে পুরুষ নয়। চন্দ্রকান্ত একটা জানোয়ার, বন জঙ্গলেই ও ফেরারি হয়ে থাকুক আজীবন, ওর মুখ দেখতে চাই না আমি। আমি বললাম, আমার মনে হয় হাতিদের সঙ্গে চন্দ্রকান্তর একটা গভীর ঝগড়া ছিল। এটা ঠিক সাধারণ ঝগড়া নয়। হাতিটাকে না মারলে তিনি বোধহয় নিজের কাছে হেরে যেতেন। নিজের কাছে হেরে যাওয়ার, হেরে থাকার লোক চন্দ্রকান্ত নন। এই হার জিত ওর কাছে বাঁচা মরার চেয়ে বড়। তুমি হয়তো বুঝবে না, বললেও বুঝবে না। তারপর বললাম, তোমার মনে নেই বিড়িগড়ের হাতিদের কথা? আমার মনে আছে, যেদিন আমাদের ক্যাম্পের পাশের কুয়োতলায় হাতিগুলো এলো, যেদিন পাড়ি দিতে যাওয়া সেই ছেলেটিকে পায়ের তলায় ফেলে দিল হাতি, যেদিন বলরামকে মারল, সেই দিনের কথা মনে আছে আমার। এখনো স্পষ্ট মনে পড়ে, সেই রাতে হাতিগুলোর পায়ের নখে ছোবড়া মেরে যখন তাড়িয়ে দিয়েছিলাম আমি, তখন চন্দ্রকান্ত আমাকে বলেছিলেন, আপনি বুঝবেন না এদের অসহায়তা। অসহায়, দুর্বল, নিরস্ত্র এইসব লোকগুলোর এত বড় পাহাড়ের মতো সবল ও বদমাইশ হাতির সামনে পড়ে নিরুপায়ভাবে প্রতিদিন মার খাওয়া যে কি অসম্মান ও লজ্জার, তা আপনি বা আপনার মতো শহরের শিকারীরা হয়তো বুঝবেন না। চন্দনী বলল, তুমি যাই বলো, লোকটা বড় স্বার্থপর। জীবনে নিজেরটাই বুঝলো, নিজের জেদ, নিজের খুশি, নিজের স্বাধীনতা, যার জন্য অন্যের কি দাম দিতে হলো তা একবারও বুঝলো না। এমনই যদি হবে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি বললাম, এ কথা বলা তোমার অন্যায় চন্দনী। তোমার মনে আছে কিনা জানি না, যেদিন তুমি, আমি আর চন্দ্রকান্ত বিকেলে বেড়াতে বেরিয়েছিলাম, যেদিন সন্ধ্যার পর ঘাসের বনে নিয়ে তোমাকে আদর করলো চন্দ্রকান্ত, সেদিন আমার সামনেই উনি তোমাকে বলেছিলেন, তুই এত বোকা কেন রে চন্দনী? তোর ঘর বাড়ি গরু বাছুর নিশ্চিন্তি সব ছেড়ে আমার মতো পথের লোককে বিয়ে করছিস কেন? তোকে আমি একটা ঘর পর্যন্ত দিতে পারবো না, যা তুই নিকিয়ে পরিষ্কার করে তোর মনের মতো করে সাজিয়ে রাখবি। চন্দনী বলল, মনে আছে, কিন্তু আমি এ কথার জবাবে কি বলেছিলাম? বলেছিলাম যে, তুমি আমার পাশে থেকো, আমাকে কখনো ছেড়ে যেও না, তোমার কাছে আমি আর কিছুই চাইবো না। তারপর বলল, বলো বলেছিলাম কি না? আমি বললাম, হ্যাঁ বলেছিলে। চন্দনী হঠাৎ বলল, এবার তুমি কিছু খাও, আমার ঘরে কি বা আছে, যা রেঁধেছিলাম বিকালে তাই খাও। খাট থেকে নেমে যাবার সময় হঠাৎ আমার মুখের দিকে মুখ ফিরিয়ে বলল, এই ঘরে আমার হাতে খাবে তুমি? ভারী সুন্দর দেখালো চন্দনীকে, যদিও ওকে আমি সব সময় সুন্দর দেখেছি। ওর হাঁটা, ওর কথা বলা, ওর চোখের চাউনি। আমি হাসলাম, তারপর ঠাট্টা করে বললাম, না খাবো না। না খাওয়াই উচিত তোমার। চন্দনীও হেসে বলল, তারপর পাশের ঘরে চলে গেল। আমি বসে বসে ভাবছিলাম, 10 বছর বয়স থেকে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কত কত জঙ্গল দেখলাম, কত শিকারী দেখলাম, রাজা মহারাজ, গরিব গুরবা, শিক্ষিত অশিক্ষিত, কিন্তু চন্দ্রকান্তর মতো এত আশ্চর্য একটা চরিত্র দেখলাম না কখনো। এমন নিষ্ঠুরতা এবং এমন দয়াও দেখলাম না কারুর মধ্যে, এমন শিক্ষা ও অশিক্ষাও। চন্দ্রকান্ত আমার জীবনে এক দুর্মর অভিজ্ঞতা। বনে জঙ্গলে আমার ঘুরে বেড়ানো সার্থক। চন্দ্রকান্তর মতো একটি চরিত্র খুঁজে পেয়েছি, এ জীবনে এই তো যথেষ্ট। মহানদী থেকে হাওয়া আসছে হু হু করে।
চন্দনীর উঠোনের সজনে গাছের পাতায় ঝিরঝির শব্দ উঠেছে। আশেপাশে কারুর উঠোনে চাপা গাছ আছে, আর গন্ধ ভাসছে হাওয়ায়। কেরোসিনের কুপিটা নিয়ে গেছে চন্দনী ও ঘরে। এ ঘর অন্ধকার। প্রথমে অন্ধকার লাগছিল, এখন চোখে সয়ে গেছে। জানালা দিয়ে চাঁদের আবছা আলো এসে মাটির মেঝেতে পড়েছে। বেড়ার গায়ে তক্ষক ডাকছে ঠক ঠক করে। ঘরের ঠিক পেছনেই ইঁদুর তাড়া করেছে সাপ। কি সাপ কে জানে। দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ইঁদুরগুলো। ঘরের মধ্যে ছুঁচো আছে। খড়ের চালের ওপরে দৌড়াদৌড়ি করছে তারাও। ঘরের বাইরের ভয়ে মাঝে মাঝে ডাকছে চিকচিক করে। চন্দনী ও ঘর থেকে ডাকলো, বলল, এসো। একটা জিনিস লক্ষ্য করেছি, আসার পর থেকে একবার দুবার ভাই বলেছিল চন্দনী। তারপর আমাকে আর কোনো সম্বোধনই করছে না। ও কি আবারও ভুল করতে চায়? এক ভুলেই তো ওর জীবনের আর কিছু বাকি নেই। তাছাড়া চন্দনী জানে না যে আমি গুণে না হলেও দোষে চন্দ্রকান্তই। ঘরে আমার আসক্তি নেই, কখনো ছিল না। বিশ্বাস নেই সমাজে সংসারে। মাঝে মাঝে বড় একা লাগে, তাও নয়। যৌবনের শরীর যে কাকড়ার মতো কামড়ায় আমাকে, এও সত্যি নয়। মনের মধ্যে বড় শীতও লাগে কখনো কখনো। কিন্তু তবুও সংসারের ওপরে কোনো দাবি রাখিনি আমি। সব অধিকারই আমার বিনা লড়াইতে ছেড়ে দিয়েছি। দায়িত্বও নেইনি তেমন, নেবও না। তফাৎ এর মধ্যে এটুকুই যে চন্দ্রকান্তর চারধারে কোনো খাঁচা নেই, কিন্তু আমার চারধারে একটা খাঁচার প্রহসন আছে। কিন্তু সেই খাঁচাটা ইঁদুরে কাটা মশারির মতো শতছিন্ন। তার ফাঁক দিয়ে যখন তখন আমি গলে আসি। সমাজ সংসার ভালোবাসার স্বরূপ আমি এক চর্মচোখে দেখেছি। এককালীন নরম হৃদয়ে তা অনুভব করেছি। তারপর নরম মাটিতে হাতির পায়ের ওজনে যেমন গর্তের সৃষ্টি হয়, পরে সে গর্ত যেমন শুকিয়ে শক্ত লোহার মতো হয়ে যায়। সে জায়গা মানুষের চলার অযোগ্য হয়ে ওঠে যেমন, আমার হৃদয়ও তাই হয়ে গেছে। নীল অপরাজিতা লতায় সেই শুকনো কুদৃশ্য গর্তগুলো হয়তো ছেয়ে গেছে সময়ের ব্যবধানে, কিন্তু এ হৃদয়ের আর নম্রতা নেই। কাউকে আর ভালোবাসা দেওয়ার ক্ষমতা নেই, নেই ভালোবাসা গ্রহণের ক্ষমতাও। বেচারি চন্দনী, ও বড় সরল, এখনো সরল। শরীরটাকে নিলামে তুললেও কি মনটা বেঁচে থাকে? তাকে তো দেখছি, বড় আশ্চর্য মানুষের মন। এত বড় যে সহজে ময়লা লাগে, আবার বড় নোংরামির মধ্যে থেকেও নোংরা লাগে না। ঘরের এক কোনায় একটা মেঝে খোঁড়া উনুন, কাঠ রাখা আছে অন্য কোনায়। দেওয়ালে ঝোলানো আয়না, আয়নার সামনে দড়ি ঝোলানো এক টুকরো কাঠ, তার ওপরে প্রসাধনের সামগ্রী। এ দেওয়াল ও দেওয়ালের মাঝে নারকোল দড়ি দিয়ে ঝোলানো আছে, তাতে চন্দনীর জামা কাপড় ঝুলছে। লাল গোলাপ ফুল আঁকা একটি নীল টিনের ছোট্ট তোরঙ্গ, জলের কুজো, রান্না করার মাটির হাঁড়ি, অ্যালুমিনিয়ামের গ্লাস, কলাই করা সাদা থালা। কাঁঠাল কাঠের একটা পিঁড়ি পেতে মাটি নিকিয়ে চন্দনী আমাকে বসতে দিল। শুধলাম, তুমি খাবে না? তুমিই খাও, পরে খাবো, ও বলল। মনে হলো আদরের ধমক দিল চন্দনী। আমার মনে সজনে পাতার মতো দোলা লাগলো। কাউকে ভালোবেসেই শুধু মেয়েরা এমন করে বলতে পারে। আমার ভয় করতে লাগলো। মোটা চালের লাল ভাত, একটু লাউয়ের তরকারি, আর মাছের কাঁটা দিয়ে তেঁতুলের টক। খিদে পায়নি অমন নয়, কিন্তু ও তো একজনেরই রান্না করেছে, সেই ভয়ে ইচ্ছে করেই কম খাবো ঠিক করলাম। চন্দনী কুপির সামনে আসন পিঁড়ি হয়ে আমার দিকে মুখ করে বসলো, আমার খাওয়া দেখতে লাগলো। কম্পমান কুপির আলোয়
ওর চিকুন মুখের ওপর নেচে যাচ্ছিল। ও বলল, লজ্জা করছে আমার। তোমরা কত কি ভালো খাও, আমার কিন্তু বড় ভালো লাগছিল। কতদিন যে আমার খাওয়ার সামনে কেউ এমন করে বসেনি, পাতের দিকে চেয়ে দেখেনি কি লাগবে কি লাগবে না। বড় অভিমানী ছিলাম এতদিন। সংসারে আজকে আমার মতো অভিমানী লোক আর নেই। কোনো পাওনা নেই কারো কাছে, পাওয়ার বাসনাও নেই। তাই হঠাৎ যা পাওয়ার তা পেয়ে হঠাৎ চোখে জল এসে যাওয়ার মতো হলো। কষ্টে সংযত করলাম নিজেকে। চন্দনী বলল, হাঁড়িতে কিন্তু ভাত আরো আছে, তরকারিও আছে। তুমি কিন্তু আমার কথা ভেবে আধ পেটা খেয়ে থেকো না। যদি ফুরিয়ে যায় তাহলে আবার রেঁধে নেব। তারপর একটু চুপ করে থেকে বলল, আমার শরীর বেচা পয়সায় ভাত খেতে তোমার ঘেন্না হচ্ছে বুঝি? আমি বললাম, আর একটু ভাত দাও। চন্দনী খুশি হলো, হাসলো। হাসলে চন্দনীকে বড় ভালো দেখায়। ও বিড়িগড়ে না জন্মালে রাজরানী হতে পারত, হয়তো হয়েও ছিল। চন্দ্রকান্তর মতো রাজা কজন হয়, কিন্তু কপালে সইল না। খেতে খেতে আমি বললাম, চন্দ্রকান্তর সঙ্গে আমার দেখা হওয়া দরকার। কেন? বলল চন্দনী। ওকে খুব উত্তেজিত দেখালো। এমনি। না, ওর সঙ্গে দেখা করতে হবে না তোমার। গিয়ে বুঝিয়ে বলবে বুঝি আমি কি হয়েছি। দাড়িয়ানি চন্দনীর গল্প করবে বুঝি, যাকে 5 টাকায় যে কোনো হার গিলে সারা রাত ধরে পেতে পারে। বুঝলাম 15 টাকা 10 টাকা মাসিই নেয়। বললাম, তা না, ওকে খুঁজে বের করে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ ওকে ধরতে পারবে না। তোমার সঙ্গে বাকি জীবন শান্তিতে কাটাতে পারবে। ভালো তো ও তোমাকেই বাসে,